আচ্ছা, আমরা গত ক্লাসে করেছিলাম 3টা সৃজনশীল, ঠিক আছে। আর আজকে লক্ষ্য করো সবাই, নেক্সট তো নাম্বার 4-এ যদি করি আমরা, এটা নিয়ে চারটা হবে। এখানে বলছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার এবং আরেকটা হচ্ছে কত 28 সেন্টিমিটার, মানে বৃহত্তম বাহু 36 আর ক্ষুদ্রতম বাহু হচ্ছে কত 28। এর ক্ষুদ্রতম কর্ণ 32 সেন্টিমিটার, মানে এই যে সামান্তরিক এই যে বড় বাহু মানে কোনটা, এইগুলো এই যে এটা 36, এটাও 36, আর এই যে 28 হচ্ছে ছোটো বাহু, এটাও 28, এটাও 28। এবং ক্ষুদ্রতম কর্ণ মানে কি কোনাগুলোরে বলে কি কর্ণ, তাহলে ক্ষুদ্রতম কর্ণটা কত 32। ওকে, এটাও দিলাম 32। তাহলে আমার এখানে প্রথম প্রশ্নটা আশা করি বোঝা শেষ। এখানে একটা প্রশ্ন বলবে যে অপর কর্ণ বের করো। অপর কর্ণ মানে কি ওই বড় কর্ণটা বের করো, কথা ঠিক আছে। এরকম একটা অঙ্ক আমরা করেছিলাম। ওকে, যাই হোক, সমস্যা নেই। এরপর একটা পড়ে দেখো, এটা I1 পড়ে ফেলছি, সৃজনশীল কোন সিস্টেমে আসে। এবার I2 পড়ছি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 30√3 বর্গমিটার বৃদ্ধি পায়। গত ক্লাসে যে অঙ্কটা করিয়েছিলাম বা আগের 3টা সৃজনশীলের দুইটাই এই রিলেটেড, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন খ নম্বরে যদি যাই, একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। কী বলছে? সুষম পঞ্চভুজ। তোমাদের এইভাবে প্রশ্ন আসবে, সুষম পঞ্চভুজ, সুষম অষ্টভুজ, সুষম ষষ্ঠভুজ। মানে ভুজ মানে বলতে তোমার এখানে বাহু হয় 5টা, 6টা, 8টা, যে কয়টা হয় এটাকে বলে সুষম ততভুজ, ঠিক আছে। তো এখানে যখন ক্ষেত্রফল বের করতে হবে, একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে বলছে ক্ষেত্রফল বের করলো। তো ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে এখানে একটা সূত্র কাজ করে। কী কাজ করে? ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে একটা কি সূত্র কাজ করে। যেমন সূত্রটা হচ্ছে তোমার, দেখো ক্ষেত্রফলের সূত্রটা বলছে NA²/4 cot 180 ডিগ্রি বাই n বর্গ একক। তো n মানে হচ্ছে যে কয়টা বাহু বললে, মানে পঞ্চভুজ বললে 5, ষষ্ঠভুজ বললে 6, অষ্টভুজ বললে 8। তাহলে n এর মান তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর এর মানটা তো ওই যে ওইখানে দেওয়া ছিল যে প্রতি বাহুর দৈর্ঘ্য, আর বাহুর দৈর্ঘ্য মানে কি এ। তাহলে এখানে কত হবে 8a², কথা ক্লিয়ার। তাহলে এই যে n মানে কত, এখানে হবে 5, মানে যত জায়গায় n আছে যত ভুজ বলবে ততটা হবে। তাহলে মান বসানোর পরে এখানে আর কিছু নাই, জাস্ট এখানে n এর মান বসাবা, 8-এর মান বসাবা, এখানে n এর মান বসাবা। বসানোর পরে যদি তুমি একটু ক্যালকুলেশন করো, এই 8 গুণ করবা, 5 দিয়ে গুণ করবা, ঠিক আছে। তারপরে 4 দিয়ে ভাগ করবা, আর এখানে 5 দিয়ে যদি রেখে ভাগ করো আসবে মেবি 36। যদি আসে, এখানে কী দাঁড়াচ্ছে cot 36 ডিগ্রি, কী দাঁড়াচ্ছে cot 36 ডিগ্রি। অ্যান্ড cot 36 ডিগ্রি মান যদি তুমি ক্যালকুলেটারে দাও, একটা cot 36 ডিগ্রির একটা মান আসবে। ওই মানটাকে আবার এইখানে যে উত্তরটা আসবে এটার সাথে গুণ করবে, উত্তর শেষ। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না। ওকে, তবে সূত্রটা মুখস্থ করতে হবে, বিকজ আমাদের এখন বলছে পঞ্চভুজ, আরেকবার দিতে পারে ষষ্ঠভুজ, অষ্টভুজ, তখন এই n এর মানটা শুধু চেঞ্জ হবে, আর সূত্র একই। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে এরপর খ নম্বরে কি বলছে লক্ষ্য করো, 2 নং উদ্দীপকের আলোকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছে। উদ্দীপকের যে সমবাহু ত্রিভুজের কথা বলছে যে এত 30√3 বর্গমিটার বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে 30√3 যে বর্গমিটার বৃদ্ধি পায়, এখন এখানে বলছে ক্ষেত্রফলটা বের করতে। তো আমরা তো জানি ক্ষেত্রফলটা কীভাবে, এটার ক্ষেত্রে আমরা কী জানি, 4 মিটার করে বাড়লে, আগে 1 মিটার করে বাড়তো, এখন কত 4 মিটার করে। তাহলে এই এর সাথে 4 যোগ করতে হবে, আগের অঙ্কটা না সেম। তাহলে এখানে কত হচ্ছে, আমি এই মানে পরবর্তীটা যে √3/4 আর a+4, এই নতুনটা এবং পুরাতনটা কোনটা, √3/4 a²। একটা থেকে একটা মাইনাস করার পরে এর একটা মান বের হবে, এর মান বের হওয়ার পরে এই সূত্রটা দিয়ে আবার ক্ষেত্রফলটা বের করবো, মানে প্রথমটা এই বলছে যে ক্ষেত্রফলটা বের করো। আশা করি বুঝতে পেরেছো। আজকে 3টা অঙ্ক যদি করে আনছো যারা গত ক্লাসের, তারা এটা পারবে, এটা কিছুই না তাদের জন্য, ঠিক আছে। নতুন করে একই নিয়ম নতুন করে বারবার করানো হবে না। গ নাম্বার, 1 নং থেকে সামান্তরিকের অপর কর্ণ বের করে। এই যে অপর কর্ণের অঙ্ক আমরা করছিলাম স্যার, এটা কিন্তু আমি ভেঙে একবারে 1 দিন 1.5 ঘন্টা নিয়ে আমি করাইছিলাম অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, তারপরও আজকে বোঝাই দিচ্ছি, ধরো। আচ্ছা, সামান্তরিকের অপর কর্ণ যখন বের করতে বলছে, তখন যেটা হচ্ছে অপর কর্ণের একটা অঙ্ক কিন্তু আমি করেছিলাম, একই অঙ্ক, সেম অঙ্ক। তাহলে এইখানে এই যে সামান্তরিক ছিল এইটা, তো আমি একটু আবার বোঝাচ্ছি। এই যে সামান্তরিক, এটা হচ্ছে ছোট বাহু,
এটা হচ্ছে বড় বাহু, এটা ছোটো বাহু। তো আমাকে বলছে বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 36, ছোটো বাহুর দৈর্ঘ্য কত 28। ওকে আমি দিলাম। দেওয়ার পরে এখন ওরা একটা কর্ণ দিয়ে দিছে, কর্ণের মান কত 32। বাট এখন আমাকে বের করতে বলছে অপর কর্ণ, যে এই কর্ণটা বের করতে বলছে। অ্যান্ড এই কর্ণটা যখন আমি বের করব, লক্ষ্য করিও এই কর্ণটা বের করতে গেলে আমার কিন্তু অবশ্যই এখানে একটা দেখতে হবে যে এটা কীভাবে বের করব। আমি এটা বের করার কোনো ওয়ে আছে কিনা, আমি জাস্ট এদিকে চিন্তা করব। তো না, এই কর্ণ বের করে তো কোনো ওয়ে দেখতেছি না, কারণ এদিক দিয়ে, হ্যাঁ দেখি এদিক দিয়ে এতটুকু 36 আছে, এতটুকু আছে 36, আবার এটার মান নাই, এটার মান আছে। আবার এটা তো এমনটা না যেটা সমকোণ, সমকোণ কিন্তু এভাবে সোজা থাকে, সমকোণ কি থাকে সোজা, এটা তো সমকোণ না। যেহেতু এটা সমকোণ না, সেহেতু এটাকে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে করা যাবে না। তাহলে এখানে 36 মান ঠিক আছে, তাহলে এটার মান নাই, এটার মান নাই। আবার এটার মান থাকলেও হয়তো বা বিষম বাহু দিয়ে কোনো কিছু একটা করা যেত। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আমাকে এটার মানটা বের করতে হবে। এই বাহুর মানটা যেহেতু বের করব, এখন কিভাবে বের করব, দ্যাটস ওয়াই এই অঙ্কটা আমি আগে করেছিলাম, এত এতে যাচ্ছি না। আমি এটাকে একে সমকোণ করব। কি করব? তাহলে আমি যদি সমকোণটা বের করতে যাই, মানে এইটার বাহুটার মান বের করতে গেলে এটাকে সমকোণ তৈরি করতে হবে। ডাইরেক্ট মনে রাখো, এটা একই নিয়ম, ঠিক আছে? আমাকে যদি একটা কর্ণের মান বের করতে হয়, সামান্তরিককে সবসময় সমকোণ করবে। এটা একবার মুখস্থ করে ফেলো যে তোমাদের এই যে 16.2 আছে, এখানে যে অঙ্কটা যেটা আসবে যে সামান্তরিকের অপর কর্ণ, এটা ছোটো কর্ণ বলুক বা বড় কর্ণ বলুক, ছোটো বলুক বা বড় বলুক, তোমাকে মনে রাখতে হবে যে এটাকে সমকোণ তৈরি করতে হবে। তো সমকোণ বানানোর জন্য অবশ্যই আমাকে এইদিকে বৃদ্ধি করতে হবে, আবার এইদিকেও বৃদ্ধি করতে হবে, যেটা এইভাবে লাগাইতে হবে। এখন দেখো একটু লক্ষ্য করলে যে আমি যখন এটা পুরোটা করলাম, এটা এখন একটা সমকোণ হয়ে গেছে, এই যে এখন সোজা হয়ে গেছে, এই যে সোজা, এখন এটা সোজা। তাহলে এখন এটা অনেকটা সমকোণের মতো, ঠিক আছে? তাহলে যেহেতু অনেকটা আমার সমকোণের মতো, সেহেতু এখন আমার এই মানটা আর এইখানে যে যে এতটুকুর মান, এতটুকুর মান আর এই যে এতটুকুর মান, এই দুইটার মান যদি আমি পাই, তাহলে তো মনে করো এই যে এই দুইটাকে এক করে ফেলতে পারবো। এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে কি লম্ব, আর এটা হবে ভূমি। আমি যদি লম্ব আর ভূমির মান পাই, তাহলে যদি আমি পিথাগোরাসের সূত্র দিই, তাহলেই তো আমার অতিভুজের মান বেরিয়ে যাবে। ইনডাইরেক্টলি আমার বড় কর্ণের মান বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমার কাজ হচ্ছে কোনটা, এই বাহুর মান বের করা এবং এতটুকুর মান বের করা, কারণ এতটুকুর মান তো দেওয়াই আছে আমার। তাহলে এতটুকুর মান এখানে আমি এতটুকুর মান বের করে, এই যে এতটুকুর মান বের করে আমি এটার সাথে যোগ করে দিব, ঠিক আছে? তাহলে প্রথমে আমি কোনটা করবো সেটা আমরা একটু দেখি। এখন আমি যে এখানে ভূমির মানটা নিব, লক্ষ্য করিও, আমি যে এই ভূমির মানটা নিব, এই ভূমির মান তো নাই আমার কাছে। ভূমির মান আছে নাই, এখানে দেওয়া এই বাহু 28, এটা 28 মানে এটা 28, তার মানে কিন্তু এই ভূমির মান নাই, ভূমির মান বের করতে হবে। তাহলে কীভাবে বের করব? আচ্ছা ভূমির মান পরে, কারণ যদি আমি এই বাহুটা বের করতে যাই, এই বাহুর মান বের করার কোনো উপায় নেই, কারণ এই বাহুটার মান হচ্ছে 28। তাহলে এইটা যেহেতু 28, এটার মান যেহেতু নাই, ভূমির মান বের করা যাবে না। আচ্ছা আমি জাস্ট ওয়েগুলো বললাম। এখন যে কাজটা করতে হবে, আমাকে কী করতে হবে, যেহেতু আমার কাছে এই বাহুর মান নাই, তারপরে এতটুকুর মান নাই, ঠিক আছে? সেহেতু আমি চাইলে এখানে অতিভুজটা বের করতে পারবো না। এখন আমাকে আগে এই বাহুর মান এবং এই বাহুর মান, এই দুইটা আগে আমাকে বের করতে হবে। এই কারণে এই অঙ্কটা আমাকে একটু বড় করতে হবে। কীরকম স্যার? লক্ষ্য করিও, আমি আগে দেখব যেহেতু এখানে দুইটা বাহুর মান বের করা যায় না, তাহলে আমি দেখব কোন তিনটা বাহুর মান দেওয়া আছে। মানে আমরা জানি কিন্তু অঙ্কটা করাইছিলাম যে বিষম বাহু খুঁজতে হবে। কী খুঁজতে হবে? তাহলে এখানে মান দেওয়া হচ্ছে এইটার, এই যে এটা হচ্ছে 28 সেন্টিমিটার, ওকে? এটা হচ্ছে 28 সেন্টিমিটার, এটা হচ্ছে কি 32 সেন্টিমিটার, তারপরে এটা হচ্ছে তোমার 36 সেন্টিমিটার। কয়টার মান দেওয়া? তিনটার মান। এখানে তিনটার মান দেওয়া, আমি আবার বলতেছি কোনটার, এই যে এইটার মান দেওয়া, এটার মান দেওয়া, এটার মান দেওয়া। এখানে যদি আমরা একটু তাকাই, জাস্ট এইগুলোই আমরা পাবো যে এগুলো তিনোটার মান একসাথে দেওয়া। তাহলে এইটা মিলে একটা ত্রিভুজ হয়। আর আমরা জানি তিনটা বাহু যদি তিন রকম হয়, আর এটা মিলে যদি একটা ত্রিভুজ হয়, এটাকে বলে বিষম বাহু ত্রিভুজ। আর এখন আমাকে যে কাজ করতে হবে, বিষম বাহু ত্রিভুজের আগে ক্ষেত্রফল বের করবো। তাহলে বিষম বাহু ত্রিভুজটার নাম কি দাঁড়াচ্ছে? এ, তারপরে এটার নাম হচ্ছে বি, তারপরে হচ্ছে ডি। এ বি ডি এর ক্ষেত্রফল বের করবো বিষম বাহু হিসাবে। কি হিসাবে? বিষম বাহু। তাহলে চলো আমরা বিষম বাহু হিসেবে এ বি ডি এর ক্ষেত্রফলটা বের করি। আমরা জানি বিষম বাহুর ক্ষেত্রফল বের করতে গেলে আগে অর্ধ পরিসীমা বের করতে হয়। তাহলে অর্ধ পরিসীমাটা কি স্যার? অর্ধ পরিসীমাটা হচ্ছে তোমার বাহুগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেটা বের হবে এটার নাম হচ্ছে কি অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা এখানে বেরিয়েছে 48। এরপর আমি ক্ষেত্রফলের সূত্রটা দিব। আমরা জানি বিষম বাহুর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কত? রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি। এটা আমি করাইছিলাম, এটা তো সূত্র তো মুখস্থ। বিষম বাহুর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে
রুট এস, এস মানে ওই যে অর্ধপরিসীমা, এস মানে কোনটা অর্ধপরিসীমা, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার এই এস এর মানগুলো বসাবো এবং এ এর মান কত 28, বি এর মান 32, সি এর মান কত 36, এগুলো বসানোর পরে তো বুঝছোই যে এগুলো বিয়োগ করবো, বিয়োগ করার পরে যেগুলো থাকবে এগুলো কী করবো গুণ করবো, গুণ করে লাস্টে রুট করব। রুট করলে উত্তর আসতেছে কত 429.33 বর্গ সেন্টিমিটার। তাহলে শেষ, এটা বেরিয়েছে বিষম বাহুর ক্ষেত্রফল। এখন তোমাকে মনে রাখতে হবে তুমি কি করছো, এখানে বিষম বাহুর ক্ষেত্রফলটা বের করছো, এটার ক্ষেত্রফলটা বের করছো, তোমাকে এই সেম ক্ষেত্রফল আবার বের করতে হবে। এখন একবার বের করছি বিষম বাহু দিয়ে, আর একটা আমরা সর্বজনীন একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে সর্বজনীন ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি এখন ওইটা বের করব, এটারই যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। এখন বলবো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হয়েছে একই ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু আগে বের করছি বিষম বাহু দিয়ে, এখন বের করবো ত্রিভুজ আকারে। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি ছিল 36 আর উচ্চতার মান নাম কি ছিল দেখো, এখানে উচ্চতার নাম ছিল কিন্তু ডিই, উচ্চতা দিতে হবে, কী দিতে হবে উচ্চতার নাম হচ্ছে ডি এবং ই। তাহলে এখানে 2 দিয়ে যদি কাটি কত 18, তাহলে এখানে থাকতেছে 18D। তাহলে এইটাও কিন্তু এ বি ডি এর ক্ষেত্রফল, এবং এই যে উপরে যেটা বের হয়েছে এই যে এইটাও কিন্তু এ বি ডি এর ক্ষেত্রফল, দুইটাই কিন্তু একই ত্রিভুজের ক্ষেত্রফল। দুইটা হচ্ছে এক ত্রিভুজের ক্ষেত্রফল। তাই আমরা বলতে পারি এই ক্ষেত্রফল সমান ওই ক্ষেত্রফল। তখন আমরা কি কাজ করব, একটা লক্ষ্য করি আমরা যে আমরা লিখবো যে প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান ওই ক্ষেত্রফল। এই যে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে বিষমবাহুর ক্ষেত্রফল, দুইটা কিন্তু এ বি ডি এরই ক্ষেত্রফল। ঠিক আছে, লক্ষ্য করিও। এখন যে কাজটা করব আমরা, এই 18 এনে যদি আমি এই পাশে ভাগ করি, আর ডি এর মান থাকতেছে কত 23.85, এটা হচ্ছে ডি এর মান, তার মানে ডি কিন্তু উচ্চতা ছিল। এখন তোমরা একটু যদি লক্ষ্য করো, আমরা আবার একটু চিত্রে যাই, এই যে ডিই লক্ষ্য করিও, এই ডি এর মান আমরা বেরিয়ে গেছে 23.85 মনে হয়। তাহলে এইটা যতটুকু, এই বাহুটা কি ততটুকু না? তাহলে এইটা যদি 23 এই যে এটা যদি 23.85 হয়, তাহলে এই বাহুর মানও কত হবে 23.85। তার মানে আমরা বলতে পারি যে ডিই সমান সিএফ, ডি এর মান যত সিএফ এর মানও কত তত। এই বিষয়টা ক্লিয়ার? তাহলে চলো আমরা ডিই সমান সিএফটা লিখে, এই যে আমরা লিখবো যে ডিই এর মান সমান সিএফ এর মান, দুইটার মানই কত 23.85। ঠিক আছে, এখন কি করতে হবে লক্ষ্য করো, আমাদের মেন আনসার কিন্তু এটার মান বের করা, তাই না? তো এইটার মান বের করতে গিয়ে কিন্তু আমরা এত বড় করতেছি, তো এইটার মান বের করতে গেলে আমার এইটার মানের প্রয়োজন ছিল। এইটার মান আর এটার মান যেহেতু সমান, তাহলে এইটার মান বেরিয়ে গেছে, একটার মান পেয়ে গেছি না। এখন আমার মান লাগবে শুধু এই এতটুকু, এখন এইটুকুর মান তো দেওয়া আছে 36, এটার মান দেওয়া আছে না, তাহলে আমাকে মান বের করতে হবে কতটুকু, শুধু এতটুকুর মান, এই মানটা পাইলেই হয়েছে। তাহলে এইটার মান যেহেতু পেয়ে গেছি কত 23.85, আবার এইটার মান আছে 28, তাহলে কোন দুইটা বাহুর মান আছে, এই বাহুর মান আছে, এই বাহুর মান আছে। তাহলে এখন এই বাহুর মান বের করার কোনো বিষয় না, কারণ এইটাও একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটাও একটা কি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের নাম কি হবে বি সি এফ। তাহলে এখানে যেহেতু অতিভুজের মান আর লম্বের মান দেওয়া, আমার লাগবে ভূমির মান। তাহলে আমরা ভূমির মানেরটা কি জানি, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমির মান বেরিয়ে যাবে। তাহলে যে এই 28কে স্কোয়ার করে, এটাকে স্কোয়ার করে একটা থেকে একটা কী করবো মাইনাস করবো, মাইনাস করে রুট করলে আমার ভূমির মান বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা মাইনাস করে পরে রুট করি। এই যে আমরা লিখবো কত যে বিসিএফ মানে কি, ওই যে ছোটো ত্রিভুজটা ছিল যেটা এতটুকু, এই যে বিসিএফ এই ছোটো ত্রিভুজে। ঠিক আছে, এটার মান ছিল 28, এটার মান ছিল 23.85। তাহলে আমি যদি এখানে ভিসি স্কোয়ার আমি মান তো বের করবো বিএফ এর মান, কার মান, তাহলে আমি লিখবো বিএফ স্কোয়ার সমান ওই যে বিসি স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার। তাহলে বিসির মান কত 28 স্কোয়ার, সিএফ এর মান হচ্ছে 23.85 স্কোয়ার। তো স্কোয়ার করলে আসতেছে কত, এটাকে স্কোয়ার করলে আসতেছে 784, এটাকে তো 568 যাই আসুক। এরপরে দুইটাকে বিয়োগ করব, বিয়োগ করার পরে আমি কি করব রুট করব, রুট করলে কত আসতেছে 14.67, এটা আসতেছে বিএফ এর মান। কার মান, বিএফ মানে কোনটার মান আমি আবার দেখাই, বিএফ মানে কিন্তু এই যে এতটুকুর মান, এই যে এতটুকুর মান। তাহলে আমার প্রশ্নের মান দেওয়া ছিল এতটুকু, আমার শুধু এতটুকু শর্ট ছিল, এতটুকুর মান আমি পাইছি 14 যাই আসছে, আর এটার মান 36, তাহলে আর এটা 14.67। এই দুইটার এখন কি করে দিব, যোগ করে। আচ্ছা যোগ করে দিলে তো এই পুরোটা পেয়ে গেছি না, আর এটা তো আমি আগেই পাইছি না,
তাহলে এখন যদি এইটার আর এইটার যদি আমি কি স্কোয়ার করে যোগ করে দিই তাহলে তো অতিভুজের মান বেরিয়ে গেছে, অঙ্ক শেষ। বোঝা গেছে? তাহলে এখন আমার কাজ হচ্ছে মূলত কোনটা, যে এতটুকু আর এতটুকু যোগ করে দেওয়া আগে। চলো আগে যোগ করি। এই যে আমি যে দুইটাকে যোগ করি, যে আমি কি লিখবো, যে সুতরাং এই যে এ বি মানে 34 আর বিএফ মানে কত 14.63, সরি এটা 67 হবে। আচ্ছা দুইটারে যদি যোগ করি কত আসবে, 50.67 আসবে। ওকে, আসার পরে এখন আমি ওই যে কোনটা অতিভুজ, এখন আমার মেইন অঙ্ক গেছি। এই এতটুকু কাজ করার জন্য আমাকে এত বড় করতে হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে মেইন অঙ্ক। এসি, এসি মানে বড় কর্ণ, এসি মানে কোন কর্ণ, বড় কর্ণ। তাহলে এসির সূত্রটা কী হবে, এফ স্কোয়ার। এফ কোনটা, ওই একবারে লম্বটা, আর সিএফ মানে কোনটা, ভূমিটা। তাহলে এফ ছিল 50.67 আর সিএফ ছিল কত 23.85। দুইটাকে স্কোয়ার করার পরে যোগ করবা, যোগ করার পরে রুট করে দিলেই এসির মান বেরিয়ে যাবে, আসবে কত 56 কত আসে, 56 ধরলেই হবে। তাহলে বড় কোণের মান কত 56। আশা করি বুঝাইতে পেরেছি অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আর স্টুডেন্টদের সমস্যাই হয় এই অঙ্কটা। ওকে, খুব মনোযোগ দিয়ে এটা করবেন। আশা করি এই অঙ্কটা আসার সম্ভাবনা বেশি থাকে, তবে সবাই এটাতে প্যাচ করে। অঙ্কটা কিন্তু আসলে কৌশলগতভাবে করলে অঙ্কটা সহজ। আমাকে আগে বুঝতে হবে যে আমরা ওই ভূমির মানটা বের করতে হবে, এরপরে যে ভূমির নিচে একটু ভূমি আছে, লম্বার একটু শর্ট আছে, ওইটার মান বের করতে হবে, এরপর আমার মেইন অঙ্কে যাইতে হবে, ঠিক আছে। ওকে, সবাই একটু লক্ষ্য করো। এখন বলতেছে এখানে 3 নাম্বারটা, সামান্তরিকের আকৃতির, মানে একটা সামান্তরিক আকৃতির একটা জমির সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, সন্নিহিত মানে যে বাহুগুলো আছে, ঠিক আছে, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কত 45 মিটার, আর একটা কত 39 মিটার, মানে ওই যে সামান্তরিক, এই যে সামান্তরিক ধরো, এই যে এখানে বড় বাহুটা কত 45, ছোটো বাহুটা কত 39। আচ্ছা বুঝলাম। জমির ক্ষুদ্রতম কোণ, এই যে ছোটো কোণটা কত 56, মাত্র করে আসছি, ঠিক আছে। না, ক্ষুদ্রতম কোণের দৈর্ঘ্য হচ্ছে 42। ওকে, তো কর্ণটা করে আসলাম। ওকে ফাইন, আমরা কি ডাকটা বুঝতে পেরেছি, ওরা যা বলছে তা বুঝলাম। এখন খ নাম্বার দেখি। ক নাম্বারে বলছে 54 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলো অপর কর্ণের দৈর্ঘ্য কত। মানে রম্বসের ক্ষেত্রফল কত 54, একটা রম্বস, এই যে একটা রম্বস আঁকি, তোমরা প্রশ্ন বোঝা ট্রাই করবো সবসময়। এই রম্বসটার ক্ষেত্রফল হচ্ছে কত 54। রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, যে আমি সূত্রটা লিখি হাফ ইন্টু D1 গুণ D2। তাহলে ওরা ক্ষেত্রফল বলে দিয়েছে 54। ওকে ফাইন, এর ভিতরে বলছে একটা কর্ণ হচ্ছে 9, তাহলে একটা কর্ণ ধরো এই যে এই কর্ণের জায়গায় যদি আমি 9 লিখি, কত লিখলাম 9 লিখলাম, মানে আমার অপর কর্ণ কত, তাহলে এখানে 9 না, এই 2 কিন্তু এখানে বাগে আছে, 2 কিসে আছে বাগে, এই পাশে নিয়ে গুণ করে দাও, 2 গুণ করে দিবা, আর 9 এখানে কিসে আছে গুণে, এই পাশে নিয়ে কী করে দাও ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে 6 নং 54, 6 দ্বিগুণে কত 12, অপর কর্ণ বেরিয়েছে। এখানে পড়ে থাকবে তো D2 অপর কর্ণ বেরিয়ে গেছে না, মানে যেহেতু ক্ষেত্রফল দাও আমি লিখবো ক্ষেত্রফলের সূত্র সমান ক্ষেত্রফল, আর রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু D1 গুণ D2। তাহলে D1 এর মান দেওয়া, তাহলে এখানে 2 এখানে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ, আর D9 এখানে গুণে আছে, ওই পাশে গেলে ভাগ, তাহলে D2 পড়ে আছে ওই অপর কর্ণ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। খ নাম্বার বলছে বৃহত্তম সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, এখানে আগে গটা আমি একটু বলি। জ্যামিতিটির বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য একটু আগে করাই আসলাম না, বড় কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। একটু আগে যে অঙ্কটা করাইছি এর আগের অঙ্কটা 2 নম্বর অঙ্কটা যেটা সেম। ওকে, বৃহত্তম কর্ণটা বের করতে পারবো না, গুড। এখন আমরা শুধু খ নাম্বারটা দেখি। এখানে বৃহত্তম সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব আমি তোমার দেখাই, এই যে এই বড় বাহু এটা না, মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে কি, এই যে এখানে দূরত্ব কতটুকু, মানে এক কথা এখানে উচ্চতা বের করতে বলছে। কি বের করতে বলছে, উচ্চতা বের করতে। এবার বুঝতে পেরেছ, তো উচ্চতা বের করতে গেলে ওইখানেও আমার মনে হচ্ছে ওইখানটাই যে ওইখানে এতটুকু বের করতাম না, এতটুকু বের করতাম, তাহলে এটা আরও সহজ হবে। যখন এখানে লম্বটা বের করে ফেলবা তো গ নম্বরে গেলে ক হতে পাই আরও শর্টকাটে বলা যাবে। এটার অর্ধেক অঙ্ক আর কি, ঠিক আছে, এটার অর্ধেক অঙ্ক আমি একটু দেখাই। এই যে লম্বটা, এখানে লম্বটা বের করতে বলছি, ঠিক আছে। এই যে মানে লম্বটা মানে কোনটা, এই যে এইটা। ওকে, তো এটা আচ্ছা ওদেরটা আমরা একটু দেখি, ওই সেম ওয়েতেই করছে, মানে এই যে ডি এর মানটা বের করছে, মনে আছে। তাহলে আমি যে এই খতে যদি ডি এর মানটা বের করে ফেলি, গতে গিয়ে ডিটা বলবো আমি খ হতে পাই, আরও সহজ হয়ে যাবে না। আশা করি সৃজনশীলটা বুঝতে পেরেছো, সম্পূর্ণটাই শেষ। মানে এটা হচ্ছে একটা পারলে আর একটা পারা যায়। হ্যালো,
এখানে নেক্সট সৃজনশীলে যেটা বলতেছে ময়মনসিংহ বোর্ড 2023, এখানে দেখো প্রথমে একটা চিত্র দেওয়া, চিত্রটা দেখো পি কিউ আর। আচ্ছা লক্ষ্য করো তো, এখানে 50, এটা 60, এটা কিন্তু আমাকে বলে নাই কত। ওকে, আচ্ছা আসো। আরে এটা তো দেখে বোঝা যায় এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম চিনি না আমরা? ট্রাপিজিয়াম। আচ্ছা, ট্রাপিজিয়ামের এই সমান্তরাল বাহুটা হচ্ছে 54, এটা 84, এটা 18, এটা 12। আচ্ছা, এখন যেটা বলছে কতে বলছে একটি সমবাহু ত্রিভুজ, তুমি কি বুঝতেছো? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 এ স্কয়ার সমান সমান এইটা। ওকে, সমান সমান এটা। এখন আমরা বলছে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য কেমনে বের করবো? এই √3/4টা এটা ওই পাশে নিয়ে যাও, এটা এটা যদি এই পাশে নিয়ে যাও, √3টা কই চলে যাবে? √3টা যাবে নিচে, আর উপরে যাবে কোনটা? 4টা। এই যে √3, √3 কাটা 16, আর ইয়া কী করবা? গুণ করবো। গুণ করার পরে যদি এ স্কোয়ার আছে উভয় করে রুট করবা, রুট করলে কিন্তু এর মান বেরিয়ে যাবে। আমি সংক্ষেপে বলছি, ঠিক আছে? এত এত অঙ্ক করাই আসছে, যদি এই ক্যালকুলেশনটা না করতে পারো তারপর আমি কিছুটা বলে দিছি, ঠিক আছে? আসেন খ নাম্বার, পি কিউ আর এর পরিসীমা 160। পি কিউ আর, পি কিউ আর কোনটা? এইটা, এটার পরিসীমা দাও 160, ক্ষেত্রফল কত? এই যে বিষয়টা। আর পি কিউ আর কি সমবাহু নাকি সমদ্বিবাহু নাকি বিষমবাহু তো আমি জানি না। আমার অবশ্যই আরেকটা বাহুর মান বের করতে হবে, করতে হবে নাকি হবে না? মানে আরেকটা বাহুর মান যেহেতু আমি বের করব, আমাকে কেমনে বের করবো? টোটালটার পরিসীমা দেওয়া। পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর সমষ্টি। এই 3টা সমষ্টি কত? 160। 3টা সমষ্টি কোনটা? 160। তো 3টার ভিতরে আমার 2টা দেওয়া আছে। 3টার ভিতরে কয়টা দেওয়া আছে? 2টা। তো 2টাকে আমি যোগ করবো, যে 50 যোগ 60 যোগ সমান আরেকটা ধরো আমি জানি না এক্স, তাহলে 160। তো এই 2টাকে যোগ করে ওই পাশে নিয়ে বিয়োগ করলে তো এক্সের মানটা বেরিয়ে যাবে। যাবে নাকি যাবে না? তাহলে 60 এর 50 কত? 110। 60 এর 50 হচ্ছে 110 যোগ কত? এক্স, এখানে কত? 160। তাহলে এখানে এক্সের মান যদি রাখি 160 মাইনাস কত? 110। তাহলে 160 থেকে 110 গেলে কত? 50। তার মানে বোঝা যাচ্ছে এই বাহুর মানও কত? 50। দেখো বুদ্ধি কাটাইতে হবে, যে ওরা বলছে উত্তর কিন্তু প্রশ্নের ভিতরে দেওয়া থাকে, আমরা ভিন্নভাবে চিন্তা করি, কমন পড়ে নাই। আমাদের চিন্তাটা কিন্তু এইভাবে, আমার কমন পড়ছে কি না, না এরকম অঙ্ক তো করি নাই, এই তখনই আমরা ভেজাল করি। আসলে কিন্তু আমরা অঙ্কগুলো পারি, অঙ্কগুলো জাস্ট একটু জেনারেল নলেজ একটু ফেলে দেয় আর কি। এটা আমাকে একটু চিন্তা করতে হবে যে এই 3টার যেহেতু পরিসীমা দিয়ে দিছে, 2টার যেহেতু পরিসীমা দিয়ে দিছে, তাহলে আরেকটা বাহুর মান কেমনে বের করবো? ইজি একটা ওয়ে, 2টার পর বাহুর মান দিছে 3টার। আমরা জানি ত্রিভুজের পরিসীমা মানে কি? ত্রিভুজের 3 বাহুর যোগফল, ঠিক আছে? বর্গের পরিসীমা মানে বর্গের 4 বাহুর যোগফল মানে 4a। আর ত্রিভুজের পরিসীমা মানে কত? 3 বাহুর যোগফল বা 3a, যাই বলো, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আমরা অপর বাহুটা বের করলাম, এটা কত? এটা হচ্ছে 50, এটা হচ্ছে 50। ওকে ফাইন। এখন আমাকে বলছে ওরা কি ক্ষেত্রফল, তাহলে আমি কি বুঝতেছি না? এটা এটা সমদ্বিবাহু ত্রিভুজ, বোঝা যাচ্ছে? তো আমাকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল করতে হবে। তাহলে v/4√4a² মাইনাস b স্কোয়ার, এখানে জাস্ট মান বসাবা। b মানে কত? 60। আর ওই যে এ মানে কত? এ মানে 50। বাকিটা আমি করে দিচ্ছি না, ক্যালকুলেশন তোমাদের হাতে, এরকম অঙ্ক করাইছি আমি, ঠিক আছে? ক্যালকুলেশন শুধু তুমি করবা, ক্ষেত্রফলের সূত্র দিবা, ক্ষেত্রফলের মান বসাবা। কথা ক্লিয়ার? দ্যাটস ইট। আচ্ছা, এরপরে কি বলছে লক্ষ্য করো, 5 নাম্বারটা, এটা আসছে রাত সেই 23-এ। লক্ষ্য করবো, আমরা অঙ্ক বুঝবো, আমাদের মেইন পয়েন্ট হচ্ছে কথাগুলো বুঝবো। দেখবো অঙ্ক তুমি করে আসছো না সবগুলো, তুমি তোমার অঙ্কের ভিতরেই অঙ্ক, বাহির থেকে কখনো অঙ্ক দেয় না। এখানে বলছে ভালো করে প্রশ্নটা লক্ষ্য করি, তোমার বিদ্যালয়ের আয়তকার একটা হলরুম, মানে আমার একটা বিদ্যালয়ে একটা হলরুম, হলরুমটা কী কার? আয়তকার। তা আয়ত এক কথায় ওরা কি হলরুমের কথা বলতেছে নাকি আয়তের কথা বলতেছে? আয়তের, ঠিক আছে? এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। কোনো হলরুমের বা বিদ্যালয়ের কথা বলে না ওরা, ওরা মূলত ঘুরে ফিরে কোথায় আসে? অঙ্কে আসে। তাহলে তোমার বিদ্যালয়ে আয়তকার হলরুম, এক কথা আয়ত, এবং বর্গাকার ক্লাসরুম, মানে এক কথা একটা বর্গক্ষেত্র। কথাটা বুঝবা কিন্তু, এক কথায় ওরা আয়ত বলছে, আর এক দিকে ওরা বর্গক্ষেত্র বলছে। বলছে 2টার পরিসীমা সমান, মানে এইটার পরিসীমার উত্তর যত, এইটার পরিসীমার উত্তর কি তত। ওকে ফাইন। হলরুমের ভিতরে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ।
হল রুমের ভিতরে, এই যে হল রুমটা, এটার ভিতরে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ যত দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ। প্রস্থ 3 হলে দৈর্ঘ্য হবে কত? 6। আচ্ছা বলো। আচ্ছা সরি, এখানে 1.5 গুণ, 2 গুণ না, 1.5 গুণ, ঠিক আছে? মানে এটা যত হবে এটা তার 1.5 গুণ হবে। এখন বলতেছে হল রুমটিতে টাইলস করতে, এখানে দেখো কয়েকটা অঙ্ক একসাথে মিক্স করে দিছে। প্রথমে বলছে আয়তাকার হল রুমের বর্গ, হল রুমের পরিসীমা সমান, এটা একটা টপিক। এরপর বলছে হল রুমের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এটা আরেকটা টপিক। এইবার আসছে যে টাকার হিসাবে, যে হল রুমটাতে টাইলস করতে 1 বর্গ মিটারে খরচ হয় 75 টাকা, মোট খরচ হয় কত? 45,000 টাকা। এইটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তাহলে রুম দুইটিতে 50 সেন্টিমিটার বড় টাইলস লাগানো হলো, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তাহলে সবগুলো বিষয় আমাকে আগে আয়ত্ত করতে হবে। এবার চলো আমরা প্রশ্নে যাই। প্রশ্নে যদি যাই, লক্ষ্য করব হল রুমের ক্ষেত্রফল নির্ণয় করো। কী বের করতে বলছে? এইবার একটু দেখো, হল রুমের ক্ষেত্রফল বের করতে বলছে। আমি আগে তোমার এইখানে বুঝাই, আনসার না দেখাই। এখানে বলছে হল রুমটিতে যখন 1 বর্গ মিটারে খরচ হয় আমার 75 টাকা টাইলস লাগানোর জন্য, টোটাল খরচ হয় কত? 45,000 টাকা। আমি বলে দিই, ধরো তোমার একটা ঘরে তুমি টাইলস করবা বা তোমার জমিতে একটা কোনো কাজ করবা, গাছ লাগাবা, ধরো 1 বর্গ মিটারে যদি তুমি জানো যে 75 টাকা, বা 1 বর্গ মিটারে যত টাকা জানো, তুমি জানো 1 বর্গ মিটার একটা জানো, এবং টোটাল কত খরচ হয়েছে এটা জানো, তখন তুমি কিন্তু ওই জমির কতটুকু ক্ষেত্রফল এটা বলে ফেলতে পারবা। আমি আবার বলতেছি, ধরো আমার এই রুমটাতে আমি টাইলস করব, তাহলে টাইলস করতে গিয়ে জায়গা কতটুকু আমি জানি না, তো আমাকে মিস্ত্রি বলছে কত, যে 1 বর্গ মিটারে আপনার লাগবে কত? 75 টাকা, এবং আপনার টোটাল দিতে হবে আমাকে 45,000 টাকা। এটা মিস্ত্রি মেপে বলে ফেলছে, তাহলে আমি কীভাবে জানবো আমার ক্ষেত্রফল কতটুকু? ওই যে টোটাল টাকাটাকে 1 বর্গ মিটারের টাকা দিয়ে যদি ভাগ করো, তাহলে তোমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তুমি ঘরে ইট বসাও না ফ্লোর করার জন্য, তোরা একটা ইটের ক্ষেত্রফল আর টোটাল কত, একটা ইটের দাম আর টোটাল ঘরে কত টাকা খরচ হয়েছে, মানে টোটাল ইটে কত টাকা খরচ হয়েছে, এই টোটাল টাকার যদি একটা ইটের দাম দিয়ে যদি ভাগ করো, ওই ঘরের কতটুকু জায়গা নিচে ইটগুলা ততটুকু তুমি বলে দিতে পারবা। সিস্টেম বুঝছো? তাহলে ক্ষেত্রফলটাকে বের করতে পারবো নাকি পারবো না? মোট টাকাকে 1 বর্গ মিটার টাকা দিয়ে কী করবো? ভাগ করব। এই যে দেখো আনসারটা আমি যেটা বলছি বের হয়েছে। তাহলে আমার এখানে হল রুমের ক্ষেত্রফল কত? 60 বর্গ মিটার। আচ্ছা এখানে ইনডাইরেক্টলি কিন্তু 600 বর্গ মিটার, এটা হল রুমের ক্ষেত্রফল বেরিয়ে গেছে না স্যার? আচ্ছা এরপর যেটা বলছে, আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যাই। হল রুমের ভিতরের পরিসীমা নির্ণয় করো। এই যে হল রুমের ভিতরের পরিসীমা। আচ্ছা হল রুমের ভিতরের পরিসীমাটা আমরা কীভাবে পাবো আমরা একটু দেখি, এটার উপর আমরা একটু তাকাই। আমাদের মেইন ফোকাসে হচ্ছে প্রশ্নের ব্যাপার। তোমরা কী করো, প্রশ্নটা পড়া মাত্র উত্তরে চলে যাও, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আচ্ছা হল রুমের ভিতরে পরিসীমা, আমাকে কিন্তু পরিসীমা বলে নাই, আমি কি পেয়েছি? আমি ক্ষেত্রফল পেয়েছি। এবার আসো হল রুমটা কী কার ছিল, আমি তোমরা পারো অঙ্কটা তোমরা পারো। আমি আবার বলতেছি, হল রুমটা ছিল আয়তাকার। একটু চিন্তা করো, এবার তুমি একটু চিন্তা করো তো, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ। এটা কি তুমি জানো না? তুমি বলবা স্যার আমার হাতে তো দৈর্ঘ্য প্রস্থ নাই। তুমি কিন্তু জানো দৈর্ঘ্য প্রস্থ কেমন বের করতে হয়, যদি পরিসীমা বা ক্ষেত্রফল দেওয়া থাকে। প্রস্থ ধরতে হবে এক্স, দৈর্ঘ্য ধরতে হবে কি 1.5x, তারপর যেহেতু ক্ষেত্রফল দেওয়া, দুইটা দিয়ে ক্ষেত্রফল বের করতে হবে। দুইটা দিয়ে কী বের করবো? লক্ষ্য করো, তাহলে আমি প্রস্থ ধরবো, কী ধরবো? প্রস্থ ধরবো এক্স, প্রস্থ কী ধরবো? এক্স। তাহলে আমার দৈর্ঘ্য যেহেতু 1.5 গুণ বলছে 1.5x। ওকে, এখন আমাকে বের করতে, যেহেতু পরিসীমা দেওয়া, সরি ক্ষেত্রফল বের করছি, কী বের করছি? তাহলে কি আমি কি ক্ষেত্রফল লিখবো না পরিসীমা লিখবো? আমার যে মানটা দেওয়া থাকবে, আমি যখন দৈর্ঘ্য প্রস্থ বের করবো, গত ক্লাসে করাইছি না, দৈর্ঘ্য প্রস্থ যখন বের করব, যে মানটা দেওয়া থাকবে ওই মানটা অনুযায়ী আমি এখানে লিখবো এক্সের। তাহলে ক্ষেত্রফল দেওয়া, আমি লিখবো ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্রটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 1.5x গুণ এক্স, টোটাল হবে কত? 1.5x স্কোয়ার, 1.5। এটা হচ্ছে ক্ষেত্রফল, আর আমি ওইখানে ক্ষেত্রফল পাইছি কত? 600। তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। আমি তোমার কিন্তু আনসার না দেখায় আগে আমি ইঙ্গিত দিয়ে বোঝাই দিচ্ছি, যেহেতু তুমি অঙ্কগুলো পারতা। তোমাদের মেন প্রবলেম হচ্ছে তোমরা প্রশ্ন বোঝো না। তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল যদি দাও, এক্স স্কোয়ার থাকবে, 1.5 নিয়ে ওই পাশে ভাগ করবা, পরে দুইটার আবার রুট করবা, রুট করলে এক্সের মান বেরোবে নাকি বেরোবে না? এক্সের মান যদি বেরোয় তাহলে এক্সের মান পাবা,
এক্সের মান কার মান, প্রস্থের মান। পরে এটার সাথে যদি আবার 1.5 গুণ করে দাও তাহলে দৈর্ঘ্যের মান পাবা। দৈর্ঘ্য প্রস্থ বেরিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ বেরোয়ার পরে তুমি পরিসীমা বের করবা। এই যে পরিসীমা সূত্র, অঙ্কটা কি আর দেখানো লাগবে? দেখাবো না, ঠিক আছে। আসেন, আমার কথা হচ্ছে বুঝতে হবে, বুঝে বুঝে সামনে যেতে হবে, ঠিক আছে স্যার। আসেন, এইবার বলছে রুম দুটি টাইলস করতে কতটি টাইলস লাগবে। রুম দুটিতে 50 বর্গ সেন্টিমিটার বর্গাকার টাইলস লাগানো হলো। তাহলে রুম দুটিতে টাইলস করতে কতটি টাইলস লাগবে, কথাটা আগে বুঝেন। আচ্ছা, এখানে যে বলছে যে বর্গাকার টাইলস, টাইলসটা কি বর্গ সেন্টিমিটার। তাহলে রুম দুটি টাইলস করতে, একটা রুম কি ছিল আয়তাকার, একটা কি ছিল আয়তাকার, আর একটা ছিল কি বর্গাকার। তো আবার টাইলসটা হচ্ছে বর্গাকার, টাইলসটা কি বর্গাকার। এখন বর্গ সেন্টিমিটার চলে গেছে কেন? আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি স্যার, যেহেতু 2টা রুমে টাইলস করব, কয়টা রুমে? তোমরা একটু লক্ষ্য করো, 2টা রুমে যে টাইলস করবা, 2টা রুমের কি ক্ষেত্রফল লাগবে না? টাইলস করতে গেলে কিন্তু ক্ষেত্রফলের হিসাব আছে। আমরা জানি ধরো একটা টাইলসের ক্ষেত্রফল যদি তুমি পাও, যে তোমার ঘরে কয়টা টাইলস লাগবে, তোমার ঘরে কতটুকু জায়গা যদি তুমি জানো, এবং দুখানে গিয়ে একটা টাইলসের ক্ষেত্রফল যদি জানো, ওই টাইলসের ক্ষেত্রফল দিয়ে তোমার ঘরের মাপটাকে যদি বাগ দাও, মানে ঘরের ক্ষেত্রফলকে বাগ দাও, কয়টা টাইলস লাগবে তুমি বলে দিতে পারবা। এই দেওয়ালটাতে কয়টা ইট লাগছে তুমি বলতে পারবা। দেওয়ালের যে দৈর্ঘ্য প্রস্থ করে তুমি কি করবা, ক্ষেত্রফল বের করবা। এবার একটা ইটের ক্ষেত্রফল বের করবা, ওই ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফলটা ভাগ করলে তুমি সেকেন্ডে বলে দিতে পারবা এই দেওয়ালে কয়টা ইট লাগছে। তাহলে আমাকে বলছে 2 রুমে কয়টা টাইলস রাখছে, আর 2 রুমের ক্ষেত্রফলকে আমি একসাথে জোড়া দিয়ে দিই। তো আমার কাছে তো 1 রুমের ক্ষেত্রফল আছে কত, 600। কার আয়তক্ষেত্রেরটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আমার কাছে আছে? এইবার চিন্তার বিষয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কই আমরা পাবো? ওরা এখানে একটা কথা বলছে, বর্গাকার ক্লাসরুমের পরিসীমার সমান কাটা আয়তকার একটা। তাহলে আমাকে জানতে হবে যে আয়তক্ষেত্রের পরিসীমা কত বেরিয়েছে। আয়তক্ষেত্রের পরিসীমা বেরিয়েছে 100 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা কত? লক্ষ্য করো, এই যে আয়তের পরিসীমা যেহেতু 100, তাহলে বর্গের পরিসীমা কত? বর্গের পরিসীমা কত? 100। কথা ঠিক আছে কি না? কারণ আমরা উপরে বলে দিছে যে আয়তের পরিসীমা যত, বর্গের পরিসীমা কি। আচ্ছা, বর্গের পরিসীমা কেন নিছি? কারণ আমাকে বর্গের ক্ষেত্রফল লাগবে, যেহেতু টাইলস ব্যবহার করবো, ক্ষেত্রফল লাগবে না। আমার কি বর্গের ক্ষেত্রফল আছে? নাই। তাইলে বর্গের এটা হচ্ছে পরিসীমা, পরিসীমা দিয়ে কাজ নাই, আমার লাগবে ক্ষেত্রফল। অ্যান্ড পরিসীমা থেকে কীভাবে ক্ষেত্রফল বের করবা, তার আগে আমরা আগে জানবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি। তুমি বলো, তাড়াতাড়ি। পারো না। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে বাহু স্কয়ার, অথবা বাহু গুণ বাহু, অথবা বাহুকে স্কোয়ার করলে যেটা হয়। তাহলে আমার এক বাহু লাগবে, এক বাহুকে স্কোয়ার করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি পাওয়া যাবে। যেহেতু এক বাহু লাগবে, তাহলে এটা তো পরিসীমা। এবারে আমাকে জানতে হবে বর্গ, যেহেতু পরিসীমা থেকে আগে বাহু বের করব, পরিসীমা থেকে কী বের করব? বাহু। তাহলে এই পরিসীমা থেকে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা হচ্ছে 4 তাহলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে কিন্তু আমার এর মান বেরিয়ে যাবে। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, 4 দুগুণে 8, 4 5 কত 20, তাহলে এখানে 25। এক বাহুর মান বেরিয়েছে, এই এক বাহুর মানকে স্কোয়ার করো, স্কোয়ার করলে কত আসে? 625। এইটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো অঙ্কটা কোন জায়গায় লুকিয়ে রাখছে। তোমাকে বলছে আয়তের পরিসীমা যত, বর্গের পরিসীমা তত। তাহলে আয়তের পরিসীমা 100, বর্গের পরিসীমা 100। এখন যেহেতু আমাকে বর্গের ক্ষেত্রফল লাগবে, পরিসীমা থেকে তার ক্ষেত্রফল বের করতে পারবো না। তুমি বর্গের ক্ষেত্রফল বের করা যায় বাহু থেকে, তাহলে তোমার বুঝতে হবে বাহু, বাহু কই আছে, বাহু কই আছে পরিসীমার ভিতর। তাহলে পরিসীমাকে আমরা জানি বর্গের বাহু কাটে 4টা, পরিসীমাটা 4 দিয়ে ভাগ করো। বর্গের পরিসীমার সূত্র জানি না, 4 সমান কি পরিসীমা। তাহলে 4 সমান পরিসীমা, এখান থেকে 4 নিয়ে ভাগ করো, বেরিয়ে যাবে কি এর মান। এর মান হচ্ছে বর্গের এক বাহু। বর্গের কয় বাহু? এক বাহু। আর ওই এক বাহুকে স্কোয়ার করলে হচ্ছে বর্গের ক্ষেত্রফল। আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এক বাহু স্কোয়ার। এক বাহু স্কোয়ার করলে বেরিয়েছে কত? 625। এখন কি বর্গের ক্ষেত্রফল বেরিয়েছে? অ্যান্ড বর্গের ক্ষেত্রফল হচ্ছে 625, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? 600। দুইটাকে আমরা কি করব? যোগ করে দিব। দুইটা যোগ করলে 1225 আসবে মেবি। দুইটারে যোগ করে দেওয়ার পরে এবার দেখো ধরো 1225 আসছে, কত? 1225 হচ্ছে দুইটার ক্ষেত্রফল। এখন আমাকে বলছে কয়টা টাইলস লাগবে। এবার টাইলসের ক্ষেত্রফল লাগবে, আমি জানি না। ঘরে 2 রুমে কতগুলো টাইলস লাগবে এটা জানলে কি, জানতে কি করতে হবে? 2 রুমের ক্ষেত্রফল আগে এক করবো, পরে দোকানে গিয়ে টাইলসের ক্ষেত্রফল মাপবো। তাহলে টাইলসের সাইজ কত? দোকানে গেলাম, গিয়ে দেখলাম টাইলসের সাইজ হচ্ছে 50। কিন্তু এই উত্তরটা কিন্তু ছিল বর্গ মিটারে।
উত্তরটা কিসে ছিল? তার টাইলস তো সেন্টিমিটারে না, সেন্টিমিটার দিয়ে কখনো মিটারকে ভাগ করা যাবে না। তাই এই যে এখানে লক্ষ্য করো, এখানে যে 50 ছিল, 50 যে সেন্টিমিটার ছিল না, এটাকে আমরা আমরা মিটারে নিব। এবার 50কে যদি মিটারে নিয়ে কী করতে হয় জানো? 50কে 100 দিয়ে ভাগ করতে হয়। সেন্টিমিটারকে মিটারে নিলে 100 দিয়ে, তখন এটা মিটার হয়ে যাবে। তো 50কে 100 দিয়ে ভাগ করলে আসবে 0.5 মিটার। তাহলে টাইলসের ক্ষেত্রফল পাইছি? না না, এটা টাইলসের ক্ষেত্রফল না, এটা হচ্ছে টাইলসকে মিটারে আনছি। কোথায় আনছি? মিটারে। এবার টাইলসের ক্ষেত্রফল লাগবে। টাইলসটা কি আয়তাকার না বর্গাকার? আয়তাকার হলে আয়তক্ষেত্রের সূত্র দিয়ে, বর্গাকার হলে বর্গাকার। একটা ইট যদি নাও, ইটটা কি আয়তাকার নাকি বর্গাকার? আয়তাকার। ইট কিন্তু আয়তাকার, তাহলে ইটকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে করতে হবে। আর যেহেতু আমি টাইলস নিছি, টাইলস হচ্ছে বর্গাকার, তাহলে এটাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কী করবো? স্কোয়ার করবো। স্কোয়ার করলে কত আসতেছে? 0.2525, ঠিক আছে? মিটারে কিসে আসছে? মিটারে। প্রথমে কি করলাম বলো তো? টাইলসের যে তোমার এই 50 সেন্টিমিটার ছিল টাইলসের দৈর্ঘ্য, টাইলসের কী ছিল? দৈর্ঘ্য। এটা ক্ষেত্রফল না, তো দৈর্ঘ্য সেন্টিমিটার থেকে প্রথমে আনছি কোথায়? মিটারে। এখন কিন্তু টাইলসের দৈর্ঘ্যটা আছে মিটারে, এটা কি ক্ষেত্রফল না দৈর্ঘ্য? দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য থেকে আমার লাগবে কি? টাইলসের ক্ষেত্র। তাহলে টাইলসের ক্ষেত্রফল শুধু ওই বর্গ, যেহেতু বাহু স্কোয়ার, বাহু, তাহলে 0.5 কি স্কোয়ার করলে আসছে 0.25, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বর্গক্ষেত্রের টাইলসের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমার গড়ের ক্ষেত্রফল। এবার গড়ের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে কী করো? ভাগ করো, উত্তর চলে আসবে। উত্তর কত? যদি আমরা এটা ভাগ করলে কত আসতেছে? 4900, ঠিক আছে? মানে যাই আসুক, শেষ। কি বলছি? গড়ের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি চলে আসবে? কয়টা টাইলস লাগবে, কয়টা ইট লাগবে, কয়টা মাদুর লাগবে, এটা ইজিলি চলে আসবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।